সর্বোচ্চ আইন সংবিধান, সেই সংবিধানের আর্টিকেল 24-23-তে আছে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য রাষ্ট্র রক্ষা করবে, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ জাতির হৃদস্পন্দন স্মৃতিস্তম্ভ রক্ষা করবে। ইউনূসের আমলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভকে মবের মাধ্যমে সে ভাঙিয়ে দিয়েছে। 32 নম্বর বাঙালির আতুর ঘর, ওটি শেখ হাসিনার শুধু বাবার বাড়ি না, ওটি আমার বাড়ি, আপনার বাড়ি, সবার বাড়ি, আমাদের মুক্তিযুদ্ধের আতুর ঘর। সেই ঘরে তারা আপনার বুলডোজার দিয়ে আঘাত করেছে, আর্টিকেল 24-এর ভায়োলেশন। এবং ইউনূস সাহেবের বিরুদ্ধে অভিযোগের অন্ত নাই। আপনাদের কাছে দেওয়া হয়েছে মেহরবানি করে আমাদের প্যারাগ্রাফ 6-এর সিরিয়াল ধরে আমরা বলেছি ওনারা কি ওনার বিরুদ্ধে অভিযোগ, এবং আপনার সমস্ত বিতর্কিত লোককে নিয়োগ, নিজের ভাই ব্রাদার আত্মীয়তা, সবচেয়ে বড় যে পরিবেশটা উনি যে প্রতিষ্ঠান থেকে উনি নষ্ট করেছেন, যে রাজনৈতিক সরকার কোনো কারণে ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের একটা আস্থা ছিল যে কেয়ারটেকার বলেন, অন্তর্বর্তীকালীন বলেন কিংবা অস্থায়ী সরকার বলেন। 90-এর গণঅভ্যুত্থানের পর আমরা শাহাবুদ্দিন সাহেবকে দেখেছি সাফল্যের সঙ্গে সরকার পরিচালনা করেছে। পরবর্তীকালে 96 সালে দেখেছি জাস্টিস হাবিবুর রহমান শেলী সাহেব সরকার পরিচালনা করেছে। এইভাবে 2001 ইভেন 2008-এ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অন্য অনেক কিছু নষ্টের পাশাপাশি ইন্টারিম বা তত্ত্বাবধায়ক বা অস্থায়ী সরকারের কনসেপ্ট নষ্ট করেছে। আমি শেষ করতে চাই শেষ ব্রিফিং দিয়ে, বাংলাদেশের যত সরকার প্রধান হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সবার চিফ এক্সিকিউটিভরা যে ন্যূনতম ছোটোখাটো সুবিধা নিয়েছে সেইটা মাটির এইখানে পড়ে থাকবে। আর ইউনূস সাহেবের অবৈধ সুবিধায় আকাশ ছুঁয়ে যাবে, সেই কবিতার মতো নাদের আলীর ছাদ চূর্ণ করে আকাশে উড়ে যাবে। এই কারণে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলেছেন, অসাধারণ কথা বলেছেন, যে দিন শেষে আইনের শাসনই হবে আমার সরকারের শেষ কথা। আর আইনের শাসনের পূর্ব শর্ত হচ্ছে যে কোনো অভিযোগ উঠলে একটি নিরপেক্ষ ইনকোয়ারি করা। আমরা সেই ইনকোয়ারি চাই, এবং ইনকোয়ারির সময় যেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেশ ছেড়ে যেতে না পারে, কারণ তার পালানোর প্রবণতা আছে, অতীতে বহুবার পালিয়ে গেছে। আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে জানাতে চাই, এই 7 দিনের মধ্যে ওনার উপর রেস্ট্রিকশন ইম্পোজ না করলে আমাদের কাছে ইনস্ট্রাকশন, আমাদের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ এবং ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই ড্রাফটটা চমৎকার করেছে। আমরা অলরেডি রেজিস্ট্রি উইথ জিপি করে দিয়েছি, কুরিয়ারও চলে গেছে। 7 দিনের মধ্যে যদি সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের বাধ্য হব আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের। ধানমন্ডি 32 ভাঙার কারণে এনসিপির এই 2 জঙ্গি অবশেষে তাহলে ফেসে যাচ্ছে, অবশেষে তাহলে ধানমন্ডি 32 নাম্বার বিএনপি স্বীকার করে নিচ্ছে যে এটি আওয়ামী লীগের একক সম্পত্তি নয়। তাহলে বিএনপির আপনার আইনজীবীরা তারা স্বীকার করে নিচ্ছে ধানমন্ডি 32 বাংলাদেশের সম্পত্তি, বাংলাদেশের জনগণের সম্পত্তি, রাষ্ট্রীয় সম্পত্তি। এখানে দলবিদ জাতবিদ নির্বিশেষে এটি বাঙালির রাষ্ট্রীয় সম্পদ। তাহলে ধানমন্ডি 32 কে বা কারা ভাঙছে, যথেষ্ট পরিমাণ তথ্য কিন্তু আমাদের কাছে আছে, যথেষ্ট পরিমাণ তথ্য। বহির্বিশ্বে থেকে বুলডেজার কে বা কারা পাঠাইছে, তাহলে বর্তমান তাদেরকে দেশে এনে আইনের আওতায় আনা কি উচিত নয়? বিএনপি সরকারের এটি কিন্তু ফরজ হয়ে গেছে, কারণ ধানমন্ডি 32 হচ্ছে পাকিস্তানি জামাতি, এদের শরীরে আগুন ধরিয়ে দেয়। কারণ এই ঘর থেকেই, এই বাড়ি থেকেই আপনার পরিকল্পনা থেকে শুরু করে কণ্ঠ থেকে শুরু করে অনেক কিছুই দেওয়া হয়। এটি ছিল আমাদের মহান মুক্তিযোদ্ধার একটি প্রাণকেন্দ্র। এই কেন্দ্র থেকেই সমস্ত কিছু পরিচালনা করা হয়েছিল। আর এটাকেই জামাতিরা তাদের পরাজিত সেই মানে ট্রফি হিসেবে, ইভেন বিজয় হিসেবে 32 নম্বরকে তারা ভেঙে দেয়। কারণ এখান থেকেই তাদেরকে নাকে খড় দেওয়া হয়েছিল। এই সার্জিস হাসনাত এদের হাড্ডি ভাঙা হবে 32-এর মতোই।
বিএনপির কিছু হাইব্রিড কর্মী এখন পর্যন্ত যারা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ফাল পারতেছে, মানে 15ই আগস্টে 32 নাম্বারে যারা নাকি ফুল দিতে গেছিল তাদেরকে হেনস্থা করেছে, তাদের উদ্দেশ্যে বলে দেই, সামনে তোমার বাপেরাই ধানমন্ডি 32 যারা ভাঙছে তাদের তো আইনের আওতায় আনছেই। ইভেন এই যে তোমরা যে বর্তমান বাধা সৃষ্টি করছো না, তোমাদের দল থেকেও বহিষ্কার করা হবে, কারণ এই ধানমন্ডি 32 বাংলাদেশের বঙ্গবন্ধু বা শেখ হাসিনা কারো একক নয়, এটি বাঙালির জাতির, মাথায় রেখো। আমি আসলে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কারণ ধন্যবাদ দিতেই হয় এই সুৎখুর মহাজন ইউনূস, এনসিপির এই জঙ্গিরা, ইভেন পিনাকি ইলিয়াস, এদের বিরুদ্ধে আইনজীবী মানে বিএনপির আইনজীবী বর্তমান তারা যেই পদক্ষেপ নিচ্ছে যে ধানমন্ডি 32 কেন ভাঙা হলো, সেই সময়কালীন অন্তর্বর্তীকালীন সরকার কেন এটা প্রটোকল করেনি। ইভেন এখানে সেনাপ্রধান মিস্টার ওয়াকার উনিও কিন্তু একেবারেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না, কারণ সে সময় যখন ধানমন্ডি 32 বুলডোজার দিয়ে ভাঙা হয় সেখানে সেনাবাহিনীও ছিল, তারা বসে বসে লুলিপপ খাইছে, কেমন তারা কোনো বাধা দেয়নি। এটারও বরাবরের মতো জবাবদিহিতা এই ওয়াকারকে করতেই হবে, তিনি যতই গা বাঁচার চেষ্টা করুক না কেন। সেখানে পুলিশ বাহিনী ছিল, আসলে পুলিশ তো আগে থেকেই নির্যাতিত, তাদেরকে গণহত্যা করেছে, পুলিশের আসলে সেখানে কিছুই করার ছিল না, তারা সাধারণ মানুষের থেকেও নিরীহ অবস্থায় ছিল, সেখানে পুলিশের কোনো কিছুরই করার আসলে ছিল না। তবে আমি আবারও জানাচ্ছি, এটি আপনারা খুব ভালো একটি উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগ নেওয়ার কারণে আপনাদেরকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এই পিনাকি ইলিয়াস, বিশেষ করে সব থেকে নাটের গুরু হচ্ছে এই দুই জঙ্গি, এরাই মানুষকে, সাধারণ শিক্ষার্থীদেরকে লেলাই দিছে, এরাই দিন শেষে এরাই কিন্তু ক্ষমতার সেই চূড়ান্ত যে চেয়ারটি তাদেরই কিন্তু দখলে। বিনিময়ে শিক্ষার্থীরা কি পাইছে? কিছুই পায় নাই। কাজেই এই দুই জঙ্গিকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে এদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। আমি আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দেখাচ্ছি, এই জুলাইয়ের মানে যারা টাকা খেয়ে কিভাবে একটি বৈধ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়িয়েছে দেখুন।